নমস্কার, আমি গণেশাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে ইউটিউবের নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। কেউ তাকে গণেশ, কেউ একদন্ত এবং কেউ বিনায়ক বলে। হিন্দুদের সবচেয়ে প্রিয় দেবতা ভগবান গণপতি, যিনি সবচেয়ে বিষণ্ণ আত্মার জন্য সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসেন। হস্তি দেবতা শিব ও পার্বতীর পুত্র, সৌভাগ্য, সাফল্য, শিক্ষা, জ্ঞান, প্রজ্ঞা এবং সম্পদের অধিপতি এবং অশুভ ধ্বংসকারী হিসেবে বিবেচিত হয়। তিনি সমস্ত হিন্দু দেবতাদের থেকে উচ্চতর এবং সর্বদা প্রথমে প্রার্থনা করা হয়, তা বিবাহ, সন্তানের জন্ম বা নতুন জীবনের শুরুর মতো কোনো বিশেষ উপলক্ষই হোক না কেন। ভারতের অনেক বিখ্যাত প্রাচীন মন্দির রয়েছে। আজকে আমরা জানব ভারতের সবচেয়ে বিখ্যাত 12টি প্রাচীন গণপতি মন্দির সম্পর্কে। সাথে জানব এই গণেশ চতুর্থীতে এমন কি বিশেষ টোটকা পালন করলে মিলবে সৌভাগ্য, পূরণ হবে সকল মনস্কামনা। মুম্বাই, মহারাষ্ট্র সিদ্ধিবিনায়ক গণপতি মন্দির। এই মহিমান্বিত মন্দিরটিকে ভারতের সবচেয়ে জনপ্রিয় গণপতি মন্দিরগুলোর মধ্যে গণ্য করা হয়। বিশেষ করে গণেশ চতুর্থীর সময় প্রচুর সংখ্যক পর্যটক প্রতিদিন পরিদর্শন করেন এই মন্দিরটি। এটি ঠিকাদার লক্ষণ ভিতু পাটিল একটি নিঃসন্তান মহিলার জন্য এই বিশ্বাসে তৈরি করেছিলেন যে এটি কোনো সন্তানহীন অন্যান্য মহিলাদের সুবিধা দেবে। অনেক সেলিব্রিটি এবং বিখ্যাত ব্যক্তিরা হাতির দেবতার কাছে প্রার্থনা করতে এই প্রাচীন মন্দিরে যান। মুম্বাই, মহারাষ্ট্রে অবস্থিত সিদ্ধিবিনায়ক গণপতি মন্দিরটি রাতে খুব সুন্দর দেখায় যখন মন্দির কমপ্লেক্সটি আলো এবং ফুল দিয়ে সজ্জিত করা হয়। সম্প্রতি মন্দিরটি মানব কল্যাণ ও সামাজিক কর্মকাণ্ডের অংশগ্রহণের জন্য বেস্ট ট্রাস্ট অ্যাওয়ার্ডও জিতেছে। শ্রীমন্ত দগ্ধু শেঠ হালওয়াই গণপতি মন্দির হল শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরের পরে মহারাষ্ট্রের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় মন্দির, যা ভগবান গণপতিকে উৎসর্গ করা হয়েছে। এটি পুনেতে অবস্থিত এবং সারা দেশ থেকে প্রচুর সংখ্যক পর্যটক এখানে আসেন। মন্দির ট্রাস্ট ভারতের অন্যতম ধনী এবং এটি তার অন্তর্নিহিত নকশা এবং সোনার মূর্তির জন্য বিখ্যাত, যা মন্দিরের সবচেয়ে সুন্দর অংশ বলে মনে করা হয়। এই মহিমান্বিত মন্দিরটি শ্রীমন্ত দগ্ধু শেঠ হালওয়াই তৈরি করেছিলেন, যিনি পেশায় একজন মিষ্টি প্রস্তুতকারক ছিলেন যখন প্লেগে তিনি তার ছেলেকে হারিয়েছিলেন। হালওয়াই গণপতি ট্রাস্ট দ্বারা পরিচালিত মন্দিরটি গণোৎসবের সময় সবচেয়ে ভালো দেখায়, যখন পুরো কাঠামোটি আলো এবং ফুল দিয়ে সজ্জিত করা হয়। কানিপাকাম বিনায়ক মন্দির, চিত্তোর। এই সুন্দর মন্দিরটি অন্ধ্রপ্রদেশের চিত্তোর জেলার তিরুপতি থেকে প্রায় 75 কিলোমিটার দূরে অবস্থিত। এটি ভারতের সেরা প্রাচীন গণপতি মন্দিরগুলির মধ্যে একটি, যা এর ঐতিহাসিক কাঠামো এবং অন্তর্নিহিত নকশার জন্য পরিচিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপাসকরা কানিপাকাম বিনায়ক মন্দিরে যান গণেশের কাছে প্রার্থনা করতে, যার মূর্তিটির কপালে সাদা, হলুদ এবং লাল 3টি রং রয়েছে। মন্দিরটি 11তম শতাব্দীতে চোল রাজা কুলোথিংস চোল দ্বারা প্রথম মানুষের মধ্যে বিবাদ মীমাংসা এবং অশুভের অবসানের জন্য নির্মিত করা হয়েছিল। অনেক লোক যারা ভগবান গণপতির এই জাদুকরী মন্দিরে যান তাদের পাপ দূর করতে এবং সমস্যার সমাধান করতে মন্দিরের পবিত্র জলে ডুব দেন। ব্রহ্ম উৎসব এই মন্দিরের প্রধান উৎসব। প্রতি বছর বিনায়ক চতুর্থীর সময় উদযাপিত হয় মন্দিরটি।
মানাকুল বিনায়ক মন্দিরটি পন্ডিচেরির ফরাসি অঞ্চলের সময় নির্মিত হয়েছিল, যা 1666 বছর আগের। এই মহিমান্বিত ভবনটির নামকরণ করা হয়েছে একটি পুকুর কুলামের নামানুসারে, যা মন্দিরের অভ্যন্তরে সমুদ্র উপকূল থেকে প্রবাহিত বালির সাথে অবস্থিত। এটি বিশ্বাস করা হয় যে এখানকার গণেশ মূর্তিটি বেশ কয়েকবার সমুদ্রে নিক্ষেপ করা হয়েছিল, তবে এটি প্রতিদিনের মতো একই জায়গায় পুনরায় আবির্ভূত হয়, যা স্থানটিকে উপাসকদের মধ্যে বিখ্যাত করে তোলে। আজ অবধি মূর্তিটি ফ্রেঞ্চ কলোনির কেন্দ্রস্থলে একই স্থানে অবস্থিত। ব্রহ্মোৎসব এবং গণেশ চতুর্থী হল মন্দিরের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। পন্ডিচেরির লোকেরা অত্যন্ত উৎসাহের সাথে উদযাপন করে এই অনুষ্ঠানগুলি। মন্দিরের একটি হাতি রয়েছে, যাকে দর্শনার্থীরা আশীর্বাদ হিসাবে তার সুর দিয়ে তাদের মাথায় একটি করে মুদ্রা নেয়। মধুর মহাগণপতি মন্দির, কেরালা। এই 10ম শতাব্দী প্রাচীন মন্দিরটি কেরালার কাসারগোদে মধুবাহিনী নদীর তীরে অবস্থিত। তার স্থাপত্য সৌন্দর্য এবং ঐতিহাসিক কাঠামোর জন্য পরিচিত। এই সুন্দর মধুর গণপতি মন্দিরটি কুম্বলার মাইপাদি রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল। এটা বিশ্বাস করা হয় যে মন্দিরে ভগবান গণেশের একটি মূর্তি রয়েছে, যা পাথর বা মাটি দিয়ে তৈরি নয়, বরং একটি ভিন্ন উপাদান দিয়ে তৈরি। এই মন্দিরের প্রধান দেবতা হলেন শিব, তবে গণেশের মূর্তির স্বতন্ত্রতা এই মন্দিরটিকে পর্যটকদের মধ্যে জনপ্রিয় করে তোলে। কিছু লোক এটাও বিশ্বাস করে যে একবার টিপু সুলতান মন্দিরটি ধ্বংস করার উদ্দেশ্যে মন্দিরটি পরিদর্শন করছিলেন, কিন্তু কিছু এমন জিনিস তার মন পরিবর্তন করে এবং তিনি এটিকে তখনকার মতো ছেড়ে দিয়েছিলেন। মন্দিরটিতে একটি পুকুর রয়েছে, যা ঔষধি এবং নিরাময়কারী বৈশিষ্ট্যের অধিকারী বলে বিশ্বাস করা হয়, যা চর্মরোগ বা অন্যান্য যে কোনো বিরল রোগে আক্রান্ত ব্যক্তিকে নিরাময় করতে পারে। রণথম্বর গণেশ মন্দির, রাজস্থান। অবশ্যই রণথম্বর ন্যাশনাল পার্ক ভারতের সেরা পর্যটন স্থানগুলির মধ্যে একটি, যা প্রকৃতিপ্রেমী এবং বন্যপ্রাণী উৎসাহীদের দ্বারা পরিদর্শন করা হয়। কিন্তু রণতম্বর জাতীয় উদ্যান ত্রিনেত্র গণেশ নামক 3 চোখের দেবতার আশীর্বাদ পেতে তীর্থযাত্রী এবং ধর্মীয় ভ্রমণকারীরা ব্যাপকভাবে পরিদর্শন করেন, যার মন্দিরটির রণথম্বরের ঐতিহাসিক 1000 বছরের পুরনো দুর্গের ওপরে অবস্থিত। এই সুন্দর মন্দিরটি এতটাই জনপ্রিয় যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার আশীর্বাদ ও ভালোবাসা পেতে দেবতার কাছে মেল এবং বিয়ের কার্ড পাঠায়। এটা বিশ্বাস করা হয় যে মন্দিরটি কয়েক হাজার বছর আগে ভগবান কৃষ্ণ এবং রুক্মিণীর বিবাহের আমন্ত্রণ পেয়েছিল এবং তারপর থেকে লোকেরা তাদের বিয়ের আমন্ত্রণগুলি দেবতার কাছে পাঠায়। রণথম্বর গণেশ মন্দিরটি প্রায় 6500 বছরের পুরনো। প্রতি বছর গণেশ চতুর্থীর সময় অনুষ্ঠিত গণেশ মেলার সময় প্রায় 1 মিলিয়ন লোক 3 থেকে 4 দিনের বেশি পরিদর্শন করে এই মন্দিরে। মতিডুংরি গণেশ মন্দির, জয়পুর। জয়পুরের মতিডুংরি গণেশ মন্দিরটি 18 শতকে শেঠ জয়রাম পালিওয়াল প্রতিটি বিশেষ অনুষ্ঠানের আগে ভগবান গণেশের আশীর্বাদ পাওয়ার জন্য তৈরি করেছিলেন। একটি ছোট পাহাড়ের উপর অবস্থিত এই ধর্মীয় স্থানটি জয়পুরের অন্যতম বিখ্যাত পর্যটন আকর্ষণ, যা প্রতিদিন দেশের বিভিন্ন কোণ থেকে উপাসকদের এখানে বারবার টেনে নিয়ে আসে। রাজমাতা গায়ত্রী দেবী অন্তর্গত মতিডুংরি প্যালেস নামে একটি বহিরাগত প্রাসাদটিও মন্দিরের কাছাকাছি অবস্থিত এবং প্রচুর দর্শনার্থীও এটি দেখতে যান। মন্দিরের জটিল পাথরের খোদাই এবং এর সূক্ষ্ম জালির কাজ এটি পর্যটকদের, বিশেষ করে ইতিহাসপ্রেমী এবং শিল্পপ্রেমীদের জন্য অবশ্যই একটি গন্তব্যস্থল করে তোলে। গণেশ চতুর্থীতে এই মন্দিরে প্রধানভাবে উৎসব পালিত হয়। গণেশ টক টেম্পল, গ্যাংটক। আমরা জানি আপনি কি ভাবছেন, বৌদ্ধদের দেশে ভগবান গণেশের মন্দির খুঁজে পাওয়া তো কঠিন, তাই না? তবে
খুব কম লোকই জানে যে গ্যাংটক শহরে একটি সুন্দর মন্দির রয়েছে, যা গ্যাংটক টিভি টাওয়ারের কাছে একটি পাহাড়ের উপরে হাতের দেবতাকে উৎসর্গীকৃত। গণেশটক মন্দিরটি গ্যাংটকের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম, যা সিকিমের একটি বিখ্যাত হিল স্টেশন। অনেক উপাসক এই মন্দিরে যান গণেশের কাছে প্রার্থনা করতে, যাকে সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয়। মন্দিরের আশেপাশের পরিবেশও এটিকে ভারতের তীর্থ ভ্রমণের জন্য পর্যটকদের কাছে পছন্দের করে তোলে। এই মন্দির থেকে সবুজ উপত্যকা এবং কাঞ্চনজঙ্ঘা পর্বতের মনোরম দৃশ্য দেখা যায়। গণপতিপুলে মন্দির, রত্নাগিরি, মহারাষ্ট্র। একটি জিনিস যা এই মন্দিরটিকে অনন্য করে তোলে তা হল রত্নাগিরির গণপতিপুলে মন্দিরে গণেশ মূর্তিটি পূর্বের পরিবর্তে পশ্চিম দিকে মুখ করে। এছাড়াও স্থানীয়রা বিশ্বাস করেন যে গণেশের মূর্তিটি কারো দ্বারা স্থাপন করা হয়নি, বরং এটি স্ববিকশিত হয়েছে। জনশ্রুতি আছে যে একবার স্থানীয় গোয়ালের একটি গাভী দুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল এবং কেবলমাত্র প্রাচীরের একটি নির্দিষ্ট স্থানে এটি আবার দুধ দেওয়া শুরু করেছিল, যেখানে পরে ভগবান গণেশের একটি মূর্তি সহ একটি পাথর বের হয়েছিল। সেই দিন থেকে এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা করা হয় এবং মানুষ এই স্থানটির নামকরণ করে পাথরের কাছে প্রার্থনা করতে থাকে গণপতিপুলে মন্দিরটিতে। মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ফেব্রুয়ারি এবং নভেম্বর মাসে সূর্যের আলো সরাসরি গণেশের মূর্তির ওপর এসে পড়ে। রকফোর্ট উচি পিল্লিয়ার কোয়েল মন্দির, তামিলনাড়ু। তামিলনাড়ুর তিরুচিরাপল্লী শহরের একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মহিমান্বিত মন্দিরটি হিন্দুদের মধ্যে একটি উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে। রকফোর্ট উচি পিল্লিয়ার কোয়েল মন্দিরের উৎপত্তির পিছনে একটি দীর্ঘ কাহিনী রয়েছে। এটি বলা হয় যে রাবণকে হত্যার পর ভগবান রাম বিভীষণকে ভগবান রঙ্গনাথের একটি মূর্তি উপহার দিয়েছিলেন। তাকে নির্দেশ দিয়েছিলেন যে মূর্তিটি যেখানে স্থাপন করা হবে সেখানে শিকড় ফেলতে হবে। যেহেতু বিভীষণ রাবণের ভাই ছিলেন, অনেক দেবতা চাননি যে তিনি মূর্তিটিকে লঙ্কায় নিয়ে যান। তাই তারা বিভীষণকে লঙ্কায় ফিরে আসা থেকে বিরত করার জন্য ভগবান গণেশকে অনুরোধ করেছিলেন। লঙ্কায় ফেরার পথে বিভীষণ সুন্দর কাবেরী নদীর কাছে এসেছিলেন এবং তাতে ডুব দেওয়ার সিদ্ধান্ত নেন। একই সময়ে ভগবান গণেশ বিভীষণের সামনে একটি অল্প বয়সী গোপাল হিসাবে উপস্থিত হন এবং স্নান করার সময় মূর্তিটি ধরে রাখার প্রস্তাব দেন। যে মুহূর্তে বিভীষণ তাকে মূর্তিটি দিয়েছিলেন, গণেশ তা নদীর বালুকাময় তীরে রেখেছিলেন। এতে বিভীষণ খুব রাগান্বিত হন এবং সে ভগবান গণেশের পিছনে দৌড়ে যান এবং অবশেষে তাকে ধরে কপালে আঘাত করেন। তখনই ভগবান গণেশ তার আসল রূপে এসেছিলেন এবং বিভীষণকে তার কাছে ক্ষমা চাইতে হয়েছিল। সেই জায়গাটি হয়ে ওঠে উচি পিল্লিয়ার মন্দির, যেখানে ভগবান রঙ্গনাথের মূর্তি স্থাপন করা হয়েছিল। সেই জায়গাটি হয়ে ওঠে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির। কারপাগা বিনায়ক মন্দির, পিল্লায়েরপট্টি, তামিলনাড়ু। এই সুন্দর মন্দিরটি প্রায় 16,000 বছরের পুরনো বলে মনে করা হয়, যা তামিলনাড়ুর অন্যতম প্রাচীনতম। এটি একটি গুহায় একটি পাথর দিয়ে খোদাই করা হয়েছে, যাতে আরও বেশ কিছু দেবদেবীর ছবি রয়েছে। ভগবান গণেশের 6 ফুটের মূর্তিটি খুব সুন্দর এবং দর্শনার্থীরা এখানে আসেন বিশেষ করে পাথরে করে খোদাই করা এই মূর্তিটি দেখতে, এবং গয়না অন্যান্য অলঙ্কারে সজ্জিত এই মূর্তিটি অত্যন্ত সুন্দর। পাণ্ডব রাজাদের দ্বারা নির্মিত কারপাগা বিনয় মন্দির তামিলনাড়ুর একটি খুব জনপ্রিয় স্থান। এটি বিশেষভাবে তার অনন্য স্থাপত্য এবং জটিল নকশার জন্য পরিচিত। গণেশ চতুর্থী হল মন্দিরটির একটি মহান উৎসব এবং আনন্দের সাথে পালিত প্রধান উৎসব। শশীভেকালু এবং কাদালেকালু গণেশ মন্দির, হাম্পি, কর্ণাটক। শশীভেকালু এবং কাদালেকালু গণেশ মন্দির হাম্পির অন্যতম প্রধান আকর্ষণ, যা একসময় বিজয়নগর সাম্রাজ্যের গৌরবময় রাজধানী ছিল।
এই মন্দিরে ভগবান গণেশের দুটি অনন্য মূর্তি রয়েছে, যা 1440 খ্রিস্টাব্দের, এবং অন্যান্য দেবদেবীর বেশ কিছু মূর্তিও রয়েছে যা খুব পুরনো। এখানকার গণেশের মূর্তিগুলো কর্ণাটকের বৃহত্তম গণেশ মূর্তি বলে মনে করা হয়। কেউ কেউ বলেন যে একবার দাক্ষিণাত্যের সৈন্যরা মূর্তিটির পেট ভেঙে দিয়েছিল, বিশ্বাস করে যে এতে রত্ন থাকতে পারে। এর ফলে ভগবান গণেশের মূর্তিতে ফাটল দেখা দেয়, যা দেখতে অনেকটা ছোলার বীজের মতো। তখন থেকেই প্রতিমার নাম রাখা হয় কদলে কালু গণেশ। ভক্তরা বিশ্বাস করেন যে এই বিখ্যাত গণপতি মন্দিরগুলিতে ভ্রমণ করা হলে তাদের জীবন সাফল্য এবং সমৃদ্ধি নিয়ে আসবে। তাই যদি আপনিও ভগবান গণেশের আশীর্বাদ পাওয়ার পরিকল্পনা করে থাকেন, অবশ্যই এই তীর্থযাত্রা আপনাকে অনেকটাই সাহায্য করবে। আর যারা ঘরে বসে গণেশের টোটকা পেতে চাইছেন, তাহলে এই গণেশ চতুর্থীতে কয়েকটি টোটকা পালন করলেই মিলবে সৌভাগ্য। সেই নিয়েই বলবো এবার। প্রথম টোটকাটি হলো, শাস্ত্র মতে গত বছরের গণেশ মূর্তির সঙ্গে থাকা বা এই বছর পুজোর পর 21টি দুর্বাঘাস গুচ্ছকে একটি মাদুলিতে ভরে গলায় ধারণ করলে শরীর সুস্থ এবং স্বাভাবিক থাকে। তবে এক্ষেত্রে আমিষ ভোজন ত্যাগ করতে হবে। গণেশের পুজোর সময় যে মৌলি জড়ানো সুপারিটি গত বছর থেকে ছিল, তা বাড়ির মধ্যে ভক্তি করে রাখলে সকল রকম বাধা কেটে যেতে পারে আপনার। দ্বিতীয় টোটকা, 11টি লবঙ্গ এবং 11টি গোটা সুপারি পূজার থালাতে রাখুন। পূজার পর তা বাড়ির মধ্যে সুরক্ষিত জায়গায় রাখুন। গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে যাওয়ার সময় তা আপনার সঙ্গে নিয়ে যেতে হবে। দেখবেন আপনার কার্যসিদ্ধি হবেই হবে। গণেশের ভোগে 21টি মতিচুরের লাড্ডু বা বেসনের লাড্ডু নিয়ে তার সঙ্গে 108টি দুর্বাঘাস নিবেদন করবেন। দেখবেন আপনার বাড়িতে ঋণের বেড়াজাল কখনোই আসবে না। যাদের অনুষ্ঠানটি ভালো লাগলো, আশা করি তারা আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন, তারা অবশ্যই পেজটিকে লাইক করবেন। যারা চাইছেন সরাসরি আমার কাছে জন্মছক বিচার, তারা আমার যে কোনো চেম্বারে আসতে পারেন। অবশ্যই আগে থেকে অগ্রিম বুকিং করে তবেই আসবেন। নমস্কার।